পটুয়াখালীতে আপনাদের সরাসরি নিয়ে যেতে চাই, সেখান থেকে সজল সাই আমাদের সাথে যুক্ত হচ্ছেন। পটুয়াখালীতে কি অবস্থা যদি আমাদেরকে জানাতেন, এবং সব মিলিয়ে সারা দেশে আসলে যে বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা হচ্ছে, বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক কিছু আলোচনা হচ্ছে ভোটকে কেন্দ্র করেই, সেগুলোর আসলে প্রভাব স্থানীয় পর্যায়ে আপনি দেখছেন কিনা? মঞ্জুর, পটুয়াখালীর যে চিত্র, আসলে আমি কিন্তু সকাল থেকেই পটুয়াখালীর বিভিন্ন ভোট কেন্দ্রে ঘুরেছি এবং পটুয়াখালীর যেই চারটি আসন রয়েছে সেই চারটি আসনের আমি কিছু ইনফরমেশন যদি দেই, এখানে কিন্তু আপনার 513টি ভোট কেন্দ্র রয়েছে এবং এই ভোট কেন্দ্রগুলি কিন্তু আমরা দেখেছি যে সকালেই ভোটের যে সরঞ্জামাদি রয়েছে, ব্যালট পেপার থেকে শুরু করে আনুষঙ্গিক যে সকল জিনিসপত্র, সেগুলি কিন্তু ইতিমধ্যে পৌঁছে গিয়েছে কেন্দ্রে কেন্দ্রে। এবং আমি এখন এই মুহূর্তে বাউফলের যে কেন্দ্রে রয়েছি, সেই কেন্দ্রে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু বাস এবং যেই প্রস্তুতি রয়েছে ভোট গ্রহণের, অর্থাৎ লাইনের জন্য যে প্রস্তুতি, সেটি কিন্তু ইতিমধ্যে সম্পন্ন হয়েছে এবং বুথের ভিতরেও কিন্তু যে গোপন কক্ষ রয়েছে সেটিও কিন্তু কালো কাপড়ে মোড়ানো হয়েছে। এছাড়া যদি বলি, এখানে যেই সকল কর্মকর্তা এবং যারা নিয়োজিত রয়েছে, আনসার, পুলিশ এবং প্রিসাইডিং অফিসার থেকে শুরু করে পোলিং এজেন্ট, সবাই কিন্তু মোটামুটি এখানে এসে উপস্থিত হয়েছেন এবং বলা যায় যে উৎসব মুখর একটি পরিবেশ আমি বাউফলে দেখতে পেয়েছি। এবং বাউফলে যে সকল কেন্দ্রগুলি একটু রিমোট এরিয়াতে রয়েছে, সেই সকল কেন্দ্রতে ঝুঁকি রয়েছে, আমি সেই কেন্দ্র পরিদর্শন করেছি, সেখানেও ঘুরেছি, মানুষের সাথে কথা বলেছি। আসলে কিছু মানুষের মধ্যে উৎকণ্ঠা রয়েছে, কিছু মানুষের মধ্যে উত্তেজনা রয়েছে এবং সব মিলিয়ে বলা যায় যে ভোটের যে পরিবেশ, সেই পরিবেশ কিন্তু ইতিমধ্যে এখানে আমি লক্ষ্য করেছি। তবে একটি বিষয় না বললেই নয় যে প্রার্থীদের অভিযোগ, পাল্টা অভিযোগ রয়েছে এখানেও। এবং মানুষের সাথে কথা বলেছি, তারা যেটি বলছে যে ভোটের যেই আনন্দ, সেটি কিন্তু তারা ফিল করতে পারছে। অর্থাৎ তারা যেটি বলছে, বিগত সময়ে ভোট দিতে না পারার যেই একটি সংস্কৃতি ছিল, সেটি থেকে বেরিয়ে এসে সাধারণ মানুষ কিন্তু ভোট প্রদান করবে, তারা সেই প্রস্তুতি নিচ্ছে। তবে আইন শৃঙ্খলা পরিস্থিতির বিষয় যদি আমি একটু বলি, যে এখানে কিন্তু মোট 30 জন ম্যাজিস্ট্রেটের দায়িত্বে এখানে আইন শৃঙ্খলা বাহিনী কাজ করবে। তার মধ্যে 26 প্লাটুন সেনাবাহিনী নিয়োজিত রয়েছে পুরো পটুয়াখালীতে, 7 প্লাটুন বিজিবি রয়েছে এবং 6টি র্যাবের টিম, তারা কিন্তু সার্বক্ষণিক পটুয়াখালীতে বিভিন্ন কেন্দ্রে তারা টহল দিবে। এছাড়াও কিন্তু কোস্ট গার্ড এবং নৌবাহিনীর সদস্যরাও রয়েছে, তারাও কিন্তু আইন শৃঙ্খলা রক্ষায় কিন্তু তারা নিয়োজিত থাকবে। এবং সার্বিক দিক বলতে গেলে আসলে পটুয়াখালীর পুরো 4টি আসনেই মোটামুটি আইন শৃঙ্খলা বাহিনীর আওতায় রয়েছে। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা তারা এড়ানোর জন্য তারা প্রস্তুত রয়েছে। মঞ্জুর, এই ছিল পটুয়াখালী থেকে আমার কাছে সর্বশেষ। সজল, ধন্যবাদ আপনাকে। আমাদের আরেক সহকর্মী আমাদের সাথে যুক্ত হয়েছেন, ইফতেখার আলম খিলক্ষেত থেকে যুক্ত আছেন। ইফতেখার, আমরা বিভিন্ন জায়গা থেকে আমাদের সহকর্মীদের মাধ্যমে জানছিলাম ভোটের আবহের চিত্র। আপনি কি দেখছেন খিলক্ষেতে সাধারণ মানুষের মধ্যে কোনো ধরনের শঙ্কা কাজ করছে কিনা, বা তাদের নির্বাচন নিয়ে কি ধরনের উৎসাহ বা তাদের প্রতিক্রিয়া জানতে পেরেছেন কিনা? করছে সেটাই হচ্ছে নতুনভাবে নতুন জীবন শুরু করার যেরকম একটি উপায় থাকে, সেই উপায়টুকু আগামীকালের জন্য অপেক্ষা করা, অর্থাৎ দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় আগামীকাল যে ভোট হবে, সেই ভোট গ্রহণের জন্য এখানকার এলাকাবাসী প্রস্তুত আছে। ঢাকা 18 আসনটি কিন্তু আসলেই এখন যেখানে আমি দাঁড়িয়ে আছি, সেটি ঢাকা 18 আসনের কুর্মিটোলা হাই স্কুলের সামনে। কুর্মিটোলা হাই স্কুলে যত ধরনের ভোটের কার্যক্রম আছে সেটি চলছে এবং কার্যক্রম অনুযায়ী এখানে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এখানে যারা সাধারণ ভোটাররা আছেন, তারাও কিন্তু আশাবাদী আগামীকাল শান্তিপূর্ণভাবে তারা নিজ এলাকায় নিজ আসনে কেন্দ্রগুলোতে গিয়ে শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারবেন এবং এই ভোট প্রদানে যাতে কোনো ধরনের সমস্যা না হয়, আমরা দেখতে পেয়েছি যে স্থানীয় প্রশাসনের পাশাপাশি সতর্ক অবস্থানে রয়েছে নিরাপত্তা বাহিনী এবং বেশ কিছু নিরাপত্তা বাহিনীর বিভিন্ন এজেন্সি এসেও কিন্তু এখান থেকে ঘুরে গিয়েছে, আমরা দেখতে পেয়েছি। এবং এলাকাবাসী যারা আছেন, তারা কিন্তু আশা করছেন যে আগামীতে যাতে নির্বাচনটুকু সঠিক, সুষ্ঠু এবং সুন্দর হয়, সেটির দিকে নজর দেওয়ার। ঢাকা 17 এবং 18 এই আসনগুলো এই খিলক্ষেতে এসে কিন্তু এয়ারপোর্ট রোডে এসে দুদিকে ভাগ হয়েছে। নিকুঞ্জ 2-এর দিকে 17 কিছু আসন, 18 আছে। আর আমি যে পাশে দাঁড়িয়ে আছি খিলক্ষেত দিকে, অর্থাৎ একটু ভেতরে যদি চলে আসি খিলক্ষেতের,
সেই আসনগুলোতেও কিন্তু আমরা দেখতে পেয়েছি সার্বিক পরিস্থিতি বিবেচনায় সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। আমরা একজন ব্যক্তির সাথে কথা বলতে চাই যিনি এবং সেই সাথে কেমন চলছে তাদের এলাকার ভোটের প্রস্তুতি এবং আপনাদের প্রস্তুতি, আপনারা কেমন মনে করছেন যে নির্বাচনটা কেমন যেতে পারে, আপনাদের প্রস্তুতি কেমন বা এলাকাবাসী হিসেবে আপনারা কেমন দেখতে পাচ্ছেন পুরো সার্বিক বিবেচনা? আসলে দীর্ঘ 17 বছর পর সাধারণ মানুষ হিসেবে যদি বলতে হয় তাহলে আমরা 17 বছর তো একটা ভোটবিহীন একটা দেশ ছিল, ভোটের উৎসব মুখর কোনো ছিল না। তো দীর্ঘ 17 বছর পর যখন আমরা সাধারণ মানুষ হিসেবে যদি বলতে হয় আমরা একটা উৎসবমুখর পরিবেশ পেয়েছি। আশা করছি আগামীকালের নির্বাচন উৎসবমুখর পরিবেশে সাধারণ মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। সাধারণ মানুষের ভোটাধিকার প্রয়োগের যে বিষয়টুকু তারাও কিন্তু আশাবাদী যে এই ধরনের ভোট রয়েছে, ভোটটুকু আগামীকাল হবে, সে ভোট যাতে সুষ্ঠু, সুন্দর এবং সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। এ ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ। ইফতেখার খিলক্ষেত থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন। এবারে বাংলা মোটর থেকে আমাদের সাথে তানজিলা যোগ দিচ্ছেন। বাংলা মোটরে নানান ধরনের আন্দোলন আসলে আমরা গত 1.5 বছর ধরেই দেখেছি। ইন্টারকন্টিনেন্টাল বেশ গুরুত্বপূর্ণ একটা এলাকা, সেখানে আজকে কেমন দেখছেন এবং আসলে সব মিলিয়ে ঢাকা শহরের যে নিরাপত্তা প্রস্তুতি, আপনি নিশ্চয়ই এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার সময় সেটি দেখছেন, সেনাবাহিনীর উপস্থিতিও কেমন দেখছেন, সব পুরোটা যদি আমাদেরকে জানাতেন। সংসদ নির্বাচন এবং যারা ভোটার রয়েছে তারা কিন্তু মুখিয়ে আছেন ভোট দেওয়ার জন্য, এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছেন তারাও কিন্তু বিভিন্ন চেকপোস্টগুলোতে তারা শক্ত অবস্থানে রয়েছেন এবং বিভিন্ন নজরদারি করছেন। এবং এই নজরদারিতে তারা আপনি ইতিমধ্যে দেখতে পাবেন যেখানে র্যাবের একটা গাড়ি কিন্তু আমাদের গাড়ি যাচ্ছে, এবং এরপরও কিন্তু বিভিন্ন সিএনজি থেকে শুরু করে অন্যান্য যে গাড়িগুলো যেগুলো পুলিশের কাছে মনে হচ্ছে যে চেক দেওয়া দরকার সেগুলোতে কিন্তু তারা চেক দিচ্ছেন এবং তাদের সাথে কথা বলছেন যে আসলে তাদের মধ্যে কোনো ধরনের অসঙ্গতি বা কোনো যে মাদক বা অন্য কোনো জিনিস পাওয়া যাচ্ছে কিনা এই বিষয়েও কিন্তু তারা চেক করছেন। এবং আপনাদেরকে আরেকটু জানিয়ে রাখা ভালো যে গতকাল যেহেতু নির্বাচন এবং নির্বাচনকে ঘিরে আমি বিভিন্ন জায়গা কিন্তু আমি ঘুরেছি। কিছুক্ষণ আগে গুলশানে ছিলাম এবং এর আগে বিজয় সরণি ফার্মগেট থেকে শুরু করে মহাখালীতেও কিন্তু আমি ছিলাম এবং সেখানে আপনাদেরকে জানাচ্ছিলাম। এবং বিভিন্ন গাড়ি যেগুলো রয়েছে যেমন ট্রাক, কারভার্ট, ভ্যান, পিকআপ, বাস সহ বিভিন্ন ধরনের ভারী যানবাহন যেগুলো রয়েছেন সেগুলোতে কিন্তু সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে। এবং তবে অ্যাম্বুলেন্স এবং ফায়ার সার্ভিস রয়েছে সেখানে কিন্তু জরুরি সেবায় যে কাজগুলো রয়েছে সেখানে কিন্তু নিষেধাজ্ঞার বাইরে থাকবে বলে তারা বলছেন। এবং এছাড়াও কিন্তু আপনি কিন্তু জানিয়ে রাখি ভালো যে এইখানে যে পুলিশ চেকপোস্টে আপনি ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এখানে তারা কিন্তু কালকের ভোট যাতে সুষ্ঠু এবং সুন্দর হয় তারা কিন্তু বিভিন্ন নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছেন। এবং বিশেষ করে আমরা দেখেছি যে অন্যান্য যে চেকপোস্টগুলো রয়েছে সেই চেকপোস্টগুলোতেও কিন্তু তারা বিশেষ নজরদারি রেখেছেন। এবং সর্বোপরি যদি বলা যায় যে এই যে চেকপোস্টগুলো এবং আরও যে বিভিন্ন গুরুত্বপূর্ণ ভোট কেন্দ্রগুলো যেখানে রয়েছে সেই ভোট কেন্দ্রেও কিন্তু বিভিন্ন চেকপোস্ট রয়েছে এবং সেই চেকপোস্টগুলোতে তারা বিশেষ নজরদারিতে রেখেছেন। এবং মানজোর যদি আরেকটু বলি যে এই যে নিরাপত্তা ব্যবস্থা দেখছেন এটি কিন্তু কালকে যেহেতু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং একটা উৎসব আমেজও কিন্তু রয়েছে এবং যারা ভোটার রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে বাসায় চলে গিয়েছেন এবং কালকেই তারা যে ভোট দেবেন সেই প্রস্তুতি নেওয়ার জন্য এবং সাধারণ ছুটি যেটি ঘোষণা করেছেন তারা কিন্তু সেটিকে উদ্দেশ্য করে কিন্তু অনেকে গেছেন বেশ কিছুদিনের জন্য এবং সরকারি আরও কিছু ছুটির জন্য কিন্তু তারা আরেকটু ভালো নির্বাচনকে উপভোগ করার মতো একটা দিন তারা কালকে পাবে। এবং আরও যদি জানাই যে যেহেতু ঢাকা শহর একটি ব্যস্ততম নগরী এবং এই নগরীতে কিন্তু অনেক মানুষের একটা বলতে পারি যে আনাগোনা থাকে এবং বিভিন্ন জায়গার মানুষ এবং বিভিন্ন এলাকার মানুষও কিন্তু এখানে থাকে। সব কিছু মিলিয়ে এখন কিন্তু যানবাহন বা অন্যান্য এলাকার যে চাপটা থাকার কথা সেটি কিন্তু নেই। এবং সর্বোপরি যদি বলি যে এই যে তানজিলা আপনার কাছে প্রয়োজনে নিশ্চয়ই আবার ফিরবো, আমার মনে হয় বুঝতে পেরেছি সব মিলিয়ে কি অবস্থা আপনার ওখানে। আমাদের সহকর্মী মুকসিল হাবিব যোগ দিচ্ছেন সংসদ ভবন এলাকা থেকে যোগ দিচ্ছেন। এই মুহূর্তে সব মিলিয়ে ঢাকা শহরে বেশ একটা ছুটির আমেজ, আপনি যখন সেখানে গেছেন কেমন দেখছিলেন এবং এই মুহূর্তে নিরাপত্তার যে ব্যাপারটা সংসদ ভবন বা মিরপুর রোড ঘিরে সেটাও কেমন দেখছেন যদি আমাদেরকে জানাতেন। যে জায়গাগুলোতে মানুষের প্রচুর সমাগম আমরা দেখতে পাচ্ছি তার ভিতরে একটি জায়গা হচ্ছে এই সংসদ ভবন এলাকা, অর্থাৎ একদিন পরেই অর্থাৎ আগামীকাল রাত পোহালেই যে
নির্বাচন, এই সংসদ সদস্যদের নির্বাচন এটি, সেই সাথে গণভোটেরও নির্বাচন, যে কারণে আমরা দেখছি যে ঢাকার অনেক মানুষই দেশের বিভিন্ন প্রান্তে চলে গেছে। এবং আমরা সকাল থেকে আমাদের যে সরাসরি সম্প্রচার হচ্ছিল যে জায়গাগুলো থেকে আমরা দেখছিলাম, আমাদের সহকর্মীরাও জানাচ্ছিলেন যে বিভিন্ন জায়গায় অনেকে ভোট দিতে গেছেন এবং আমাদের আত্মীয় স্বজন, বিভিন্ন জনের পরিচিত জনেরা যারা ঢাকায় ছিল তারাও কিন্তু যে যার জায়গায় ভোট দিতে চলে গেছে, যে কারণে ঢাকা একদিকে ফাঁকা, ঠিক তেমনি আইন শৃঙ্খলা পরিস্থিতি আমরা বলবো এখন পর্যন্ত ঢাকায় যতটুকু দেখছি সেটি যথেষ্ট ভালো। কেননা আমরা কোথাও ঢাকায় একটু সহিংসতা বা অন্য কিছু দেখিনি। তবে ঢাকার পরিস্থিতি কি সেটি আমরা একটু জানার চেষ্টা করব। আমাদের সারাদিন ঢাকায় বিভিন্ন জায়গায় যে জায়গা থেকে নির্বাচনের পরিবেশ পরিস্থিতি সব কিছু জানাচ্ছিলেন আমাদের মোর্শেদ হাসিব। আমরা একটু তার কাছে জানার চেষ্টা করব যে দেশের বিভিন্ন জায়গায় আমরা যেমন পরিবেশ দেখলাম, ঢাকায় আসলে কতটা নির্বাচনের আগে উৎসবমুখর পরিবেশ, এবং সেই সাথে ভোটাররা আসলে কি বলছেন, জনমনে কি দেখছেন আপনি? অপু, আপনার শেষ প্রশ্নের উত্তরটা আগে দিতে চাই। ভোটাররা, আমি কারণবাজার মহাখালী উত্তরা এবং কারণবাজার মহাখালী এবং বর্ণ এই এলাকাটা কয়েকজন ভোটারের সাথে কথা বলেছি, তার মধ্যে একজন তৃণমূল মানুষের সাথে কথা বলেছি। তারা খুব স্পষ্ট বলেছে তারা এবার ভোট দিতে, নির্ভয়ে ভোট দিতে চাচ্ছে এবং পারবে, তারা আশা করছে। এবং গেলবার কিংবা তার আগের বার যেমন ভোট দিব কি দিব না, দিলে কাকে দিব, এই ধরনের একটা বিষয় ছিল এবং ভোট দিতে বাধ্য করা হয়েছিল, সেই জায়গা থেকে তাদের এখন সেই ভয়টা কেটে গেছে এবং তাদের কাছে অপশন আছে। তারা যে কোনো দলকে ভোট দিতে পারে, একাধিক দল যেহেতু রয়েছে সেটা একটা। আর দ্বিতীয় হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী এখন পর্যন্ত ঢাকা শহরে যারা কাজ করছে তারা মূলত ভোটের সরঞ্জামাদি, বিশেষ করে ব্যালট বাক্স থেকে শুরু করে সব কিছু যেগুলো সরবরাহ করা হচ্ছে সেখান থেকে শুরু করে ঢাকা শহরের অবস্থা এখন পর্যন্ত এমন কোনো ঘটনা ঘটেনি যেটি আমরা আসলে ভোটের সাধারণত 14 সালে কিংবা 18 সালে দেখেছি। আপনি তো বিভিন্ন জায়গায় ঘুরেছেন, ঢাকার বিভিন্ন অলিতে গলিতেও আপনি গিয়েছেন, সেখানে আসলে ভোটাররা আসলে কি বলছেন, যে ভোট কেমন হবে, তাদের ভিতরে কতটুকু উৎসাহ উদ্দীপনা দেখছেন, নাকি দুশ্চিন্তাও আছে? দুটোই আছে। কারণ যে প্রত্যেকে মনে করছে যে সে তার ভোটটা দিবে এবং সে তার ভোট কাকে দিবে এটা বলতে বাধ্য না। এর ফলে তার একটা স্বাধীনতা আছে যেটা আগে ছিল না। তারা নতুন বাংলাদেশে স্বাধীনতা উপভোগ করছে। আর এইটা দেখে কারো উদ্বেগ তৈরি হচ্ছে যে আসলে আমি যাকে সমর্থন করছি সে কি হেরে যাচ্ছে, মানে সে কি ভোট কম পাচ্ছে, নাকি সে ভোট যুদ্ধে পিছিয়ে পড়ছে। দুটোই আছে। আচ্ছা, আমাদের সহকর্মী মোর্শেদ হাসিব তিনি জানাচ্ছিলেন যে ঢাকায় আসলে কিরকম পরিবেশ। মঞ্জুর, মুকসিম, আপনার কাছে আরেকটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে আজকে সারাদিনের সবচেয়ে বড় আলোচিত ঘটনাগুলোর একটি হচ্ছে ঠাকুরগাঁ জামাতের আমিরের কাছ থেকে 74 লাখ টাকার মতো উদ্ধার। এটা নিয়ে জামাতের তরফ থেকে বলা হয়েছে এটা কেবলমাত্র একটা ব্যবসায়িক কারণে তিনি নিয়েছেন এবং এটা নিয়ে আসলে এতটা হট্টগোল করার কিছু নেই। অন্যদিকে পাল্টা অভিযোগ রয়েছে যে নির্বাচনের আগের দিনে আসলে এত টাকা নিয়ে সেখানে তিনি কি করছিলেন। নির্বাচন কমিশন সচিবকেও এ নিয়ে প্রশ্ন করা হচ্ছিল। সব মিলিয়ে ভোটের আগের দিন আসলে এই ঘটনাটার প্রতিঘাত এবং অভিঘাতটা আসলে কি হচ্ছে? হ্যাঁ মঞ্জুর, এইটার আসলে ঘটনার ব্যাপারটা যদি বলি তাহলে দুই ধরনের প্রতিক্রিয়াই আছে। এক ধরনের প্রতিক্রিয়া যেমন আছে যে এরকম একটি ঘটনা ভোটের আগের দিন, সেটি মানুষের ভিতরে উদ্বেগ তৈরি করেছে, এটি যেমন সত্য, ঠিক তেমনি এরকমভাবেও অনেকে ভাবছেন যে আইন শৃঙ্খলা বাহিনী ভোটের আগের দিন থেকে এতটা তৎপর, শুধুমাত্র ঠাকুরগাঁয়ে একজন জামাতের আমির তিনি যেমন 50 লাখ টাকা সহ আটক হয়েছেন, ঠিক তেমনি আমরা দেখেছি দেশের অন্য জায়গায় একজন স্বতন্ত্র প্রার্থীও হয়েছে। আমরা কুমিল্লা দেবিদ্বারে এরকম ঘটনা শুনেছি। তো বিভিন্ন জায়গায় যে ঘটনাগুলো আসলে হচ্ছে, সে ঘটনাগুলো মানুষকে যেমন কিছুটা উদ্বেগ তৈরি করছে, পাশাপাশি জনমনে এক ধরনের একটা আকাঙ্ক্ষা বা একটা আশ্বস্ততাও তৈরি করছে, হয়তো শেষ পর্যন্ত ভোটটা অনেক শান্তিপূর্ণ হবে, মানুষ হয়তো শান্তিপূর্ণভাবে ভোট দিতে হবে। কেননা ভোটের আগে টাকার এরকম লেনদেন ছড়াছড়ি কিংবা বিভিন্ন জায়গায় সেগুলো হয়তো এদেশে নির্বাচনের সংস্কৃতি অনেকটা দূরে সরে গিয়েছিল। সেই জায়গা থেকে আমরা এটি হয়তো এতটা উৎসবমুখর পরিবেশে সবসময় দেখা সম্ভব হয়নি, কিংবা গত 3টা নির্বাচনে তো আসলে যে বাংলাদেশ নির্বাচন কীরকম হচ্ছে সেটিও অনেকটাই প্রকাশিত হয়নি। ফলে এটি নিয়ে যেমন একটি থমথমে পরিবেশ আছে, দুই শিবিরে দুই রকম মতামত যেমন আছে, ঠিক তেমনি আগামীকাল ভোটটি হোক, সবার কথা একটাই যে ভোটটি হোক, ভোটটি ভালোভাবে শেষ হোক, নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর হোক এবং তার মধ্য দিয়ে বাংলাদেশ একটি শান্তিপূর্ণ একটা টেকসই গণতন্ত্রের পথে যাক, সে প্রত্যাশা ভোটারদের ভিতরে আমরা পাচ্ছি। এখানে আমাদের মোবাইল ফাইন্যান্সিয়াল সিস্টেম যেগুলো রয়েছে, বিভিন্ন অ্যাপ রয়েছে, এর পাশাপাশি ব্যাংকের ক্ষেত্রেও অনেক ধরনের আসলে বিধিনিষেধ নির্বাচনকে কেন্দ্র করে আরোপ করা হলো। এটার আসলে প্রভাব পড়ছে কিনা নির্বাচনের উপর?
হ্যাঁ, মোবাইলের ক্ষেত্রে যেটি একটি নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছিল যে কেন্দ্রের 400 বা 500 গজের ভেতরে মোবাইল ফোন নেওয়া যাবে না, এই ঘোষণাটি যখন দেওয়া হয়েছিল তারপর থেকে রাজনৈতিক দলগুলোকে আমরা দেখেছি যেমন এক ধরনের প্রতিক্রিয়া জানিয়েছে এবং তারা আলটিমেটামও দিয়েছিল, কিন্তু তার পরবর্তীতে নির্বাচন কমিশন তার অবস্থান থেকে সরে আসছে। ফলে ভোটাররা ভোট কেন্দ্রে মোবাইল নিয়েই যেতে পারবেন, এটি নিয়ে আর কোনো অনিশ্চয়তা ভোটারদের ভেতরে খুব বেশি নাই। তবে কেন্দ্রের গোপনে যেখানে ব্যালট বাক্সে তারা ভোট দিবেন সেই জায়গাটিতে তারা আসলে মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না, ছবি তুলতে পারবেন না। এমনকি গোপন জায়গায় আমাদের সংবাদ সংগ্রহের ক্ষেত্রেও গোপন কক্ষে আমরা সংবাদ সংগ্রহের ক্ষেত্রেও আমরা সরাসরি সম্প্রচার করি না। তো ফলে নাগরিকরা সচেতন আছে, তারা মোবাইল নিয়ে হয়তো যাবেন কিন্তু ভেতরে তারা হয়তো সেটি নেবেন না। কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি ভিন্ন ভিন্ন বাস্তবতায় নগরীর বিভিন্ন পয়েন্টে চেক পয়েন্ট রয়েছে, সেখানে কিছু ক্ষেত্রে চেক হচ্ছে, এটি খানিকটা বিড়ম্বনা সৃষ্টি করছে। তবে ঢাকার মানুষ এতটুকু বিড়ম্বনা মোটামুটি মেনে নিতে প্রস্তুত, যেহেতু আগামীকাল বহুল কাঙ্ক্ষিত একটি নির্বাচন। নিশ্চয়ই। মুকসিমুল হাসান এবং মোর্শেদ হাসিব, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ।